আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তোমাদের প্রিয় উপন্যাস সঙ্গীন প্রেরণার শক্তি সুরায়া রাফা পর্ব 31। আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, ঢেঁড়স, মূলা, ফুলকপি, বাঁধাকপি, চাল, ডাল, তেল। উফ, এত গ্রোসারি দিয়ে কী করবে তুমি অনু? তোমাদের বাসায় কি বিয়ে লেগেছে? প্রত্যয়ের কথায় অনু মানে লাগার মতো মুখ গোমরা করে বলল, এভাবে কেন বলছেন? আপনার জন্যই তো এত বড় ফর্দ বানালাম। আমার জন্য মানে? আপনার সাথে বের হতে গেলে তো হাতে একটু সময় নিয়ে বের হতে হতো। তাই মাকে বলেছি অনেক কিছু কিনতে হবে। প্রত্যেক ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, বুঝলাম। তারপর আঙুলে ইশারা করে পেছনে অরুর পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে থাকা রাজকে দেখিয়ে বলল, কিন্তু ওটাকে কেন নিয়ে এসেছো? অনু মুখ কালো করে বলল, মা জোর করে ধরিয়ে দিয়েছে। কাজকর্ম তো সব চামচাদের মতো। আপনার নাম রাজ কে রেখেছে শুনি? তুমি তো পিচি, তাহলে এত ঝাঁজ কোথা থেকে আসে শুনি? রাজের কথায় অরু তেতে উঠে বলল, আমাকে কোন দিক দিয়ে পিচি মনে হয়? আশ্চর্য, পিচি নয় তো কি? দেখো, এখানে সাইজে সবার থেকে ছোট তুমি। আমার তো মনে হয় তোমার বিয়ের উপযুক্ত ছেলে পাওয়াই মুশকিল হয়ে যাবে। ওরু বিরক্তিতে ভেংচি কেটে বলল, আমার বিয়ে নিয়ে আপনার মাথাটা না ঘামালেও চলবে। আমার স্বামী আপনার থেকে লম্বা আর সুদর্শনই হবে, তাই আপাতত নিজেরটা নিয়ে ভাবুন। কথা শেষ করে অরু মুখ ঝামটি দিয়ে অন্যদিকে ঘুরতেই দেখলো কৃত্তিক এসে বাইক থামিয়েছে ওদের সামনে। কোনোরূপ বাইকার জ্যাকেট, বিবাং ফর্মাল স্টাইলে নয়, একটা ব্ল্যাক স্কিনি টি শার্ট আর ওভারে সাইজ ডেনিম পরে আছে। পায়ে নাইকখচি স্নিকার্স, চোখে কালো রোদ চশমা, হেলমেট খুলে এদিকেই আসছে। কীর্তিকে দেখে উরু ছুটে গিয়ে অন্য টেনে ধরে বলল, এই আপা, উনি এখানে কি করছেন? অনু একবার ঋত্বিকের দিকে তাকিয়ে প্রত্যয়কে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ তাই তো প্রত্যয় সাহেব। কৃত্তিক ভাইয়াকে কেন দেখেছেন? প্রত্যয় কাট গলায় বলল, আমি তো ভেবেছিলাম অরু একা আসবে। আমরা কোথাও সময় কাটাতে গেলে অরু কি হতো, তাই ভাবলাম ভাই তো ফিরিয়াছে। প্রত্যেকের কথা শুনে শেষ হবার আগেই কৃত্তিক সেখানে হাজির হয়। কৃত্তিক আসা মাত্রায় অরু কাচুমাচু করে অনুর পেছনে দাঁড়িয়ে পড়ে। সবাইকে পিছু হাঁটিয়ে কৃত্তিক সবার আগে অরুর দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলল, কি ব্যাপার, তুই অন্যার পেছনে দাঁড়িয়ে মোচড়ামুচড়ি করছিস কেন? কি সমস্যা? ওরও সটান দাঁড়িয়ে বলল, কই না তো। কৃত্তিক প্রত্যয়ের দিকে তাকিয়ে বলল, তোমরা কোথাও যাবে বলেছিলে? প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়ালে কৃত্তিক আবারও বলে, ইউ ক্যান গো নাও। সময় হলে কল দিও, আমি পাশেই থাকবো। অনু আবার একটু আগ বাড়িয়ে কৃত্তিকের উদ্দেশ্যে বলল, ইয়ে ভাইয়া, ওরু একটু খেয়াল রাখবেন, আমরা তাড়াতাড়ি চলে আসব। কৃত্তিক অরুর দিকে তাকালো, যে এই মুহূর্তে মাথা নিচু করে ক্রমাগত আঙুলে ওড়না পেঁচিয়ে যাচ্ছে। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে ছোট করে জবাব দিল, রাখবো। অনু আর প্রত্যয় চলে গেলে রাজ এগিয়ে এসে অরুকে বলল, এই যে পিচি, চলো এবার বাজারগুলো করে ফেলি। রাজের পিচির সম্বোধনে অরু আটকে উঠে কৃত্তিকের দিকে চাইল। কৃত্তিক এগিয়ে এসে বলল, এক্সকিউজ মি, কি বললে ওকে তুমি? রাজ ঘুরে দাঁড়িয়ে প্রথমে কৃত্তিকের মুখের দিকে চাইল। সামনাসামনি না দেখলেও জেকে গ্রুপের হেড অফিসের গভর্নিং বডির মেম্বারদের মধ্যে সর্বশীর্ষে এই সুদর্শন লোকের ছবি দেখেছে রাজ। তার মানে মালিক পক্ষের কেউ হবে। ব্যাপারটা বুঝতে পেরে তৎক্ষণাৎ কৃত্তিককে সালাম ঠুকলো সে। হ্যালো স্যার, নাইস টু মিট ইউ। স্যার। কৃত্তিক তো প্রথমে চেয়েছিল কয়েকটা পাঁচ বসিয়ে দেবে ছেলেটার নাক বরাবর, কিন্তু এখন এভাবে সম্মান জানানোতে ও নিজেই
বিব্রত হয়ে পড়েছে। কিন্তু উপায়ন্ত না পেয়ে অরুর হাত থেকে ছো মেরে বাজারের লিস্টটা নিয়ে রাজের হাতে ধরিয়ে দিয়ে বলল, বাজারগুলো সেরে আসুন, আমরা ওয়েট করছি। ওকে স্যার। তড়িৎ গতিতে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সুপার শপের দিকে চলে যায় রাজ চলে যেতেই অরু হাত চেপে ধরল কীর্তিক। খানিকটা নিজের কাছে টেনে এনে দাঁতের দাঁত পিষে বলল, এমন চোরের মতো বিহেভ কেন করছিস? তাকা আমার দিকে। অরু এদিক ওদিক মাথা নাড়িয়ে বলল, পারবো না। কেন পারবি না? টাকা বলছি, নয়তো ধরে একটা আচার মারবো। ও তেতে উঠে বলল, পারবো না বলছি তো। আমার বুঝি লজ্জা লাগে না? অরুণ না তাকানোর কারণ বুঝতে পেয়ে কীর্তিক ঠোঁট টিপে হাসি সংবরণ করে বলল, আচ্ছা তাকাতে হবে না, চল। কোথায় যাব? কীর্তিক হেলমেট পরে আরেকটা অরুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাইকে ওঠ বলছি। কীর্তিকের কথায় অরু নাকচ করে বলল, দেখতেছেন চারিদিকে কেমন মেঘ করেছে, একটু পরেই বৃষ্টি নামবে। এর মাঝে আপা চলে এলে আবার ঝামেলা হবে। আমি যাব না কোথাও। তুই উঠবি নাকি আমি নামবো? কীর্তিকের ধারালো কথায় কঠিনতায় খানিকটা ভয় পেয়েই বাইকে উঠে বসলো অরু। অতঃপর আর্জি জানিয়ে বলল, তাড়াতাড়ি নিয়ে আসবেন কিন্তু, ধরে বস। অরু অবাক হয়ে বলল, ধরলাম তো। কীর্তিক অন্যদিকে ইশারা করে বলল, ওদিকে দেখ। অরু কীর্তিকের দৃষ্টি অনুসরণ করে চাইলে দেখতে পায় ওদের থেকে খানিকটা দূরে আরেকটা বাইকার কাপল সিগনালে দাঁড়িয়ে আছে। পেছনে মেয়েটা ছেলেটার কোমর দু হাতে আঁকড়ে ধরে বসেছে। তাদের দুজনের মধ্যে সেন্টিমিটার দূরত্বটুকু অবস্থিত নেই। অরু সেদিক থেকে চোখ সরিয়ে বলল, আমি ওভাবে ধরতে পারবো না, আপনি আমার বড় তো। কীর্তিক অরুর কথা না শোনার ভান করে ওয়ার্নিং ছাড়াই বাইক স্টার্ট দেয়। তৎক্ষণাৎ কীর্তিকের পিঠের উপর হুমড়ি খেয়ে পড়ে অরু। অজান্তে হাত দিয়ে খামচে ধরে কীর্তিকের টি শার্ট। কীর্তিক একটু হেসে অরু খামচে ধরা হাতটা স্বাভাবিক করে নিজের মেদহীন পেটের উপর রেখে দেয়। তারপর হিসিয়ে বলে, নাও পারফেক্ট। বাইক চলছে, তবে অরু আর কীর্তিকের থেকে নিজের হারায়নি, উল্টে সময়ের বিবর্তনে ধীরে ধীরে নিজের মাথা এলিয়ে দিয়েছে কীর্তিকের পিঠের উপর। এখন ওদের মাঝেও সেন্টিমিটার দূরত্ব অবস্থিত নেই আর। পুরুষালী পৃষ্ঠদেহে ধনুকের মতো বাঁকানো নারী দেহটা নিঃসংকোচ ছিটিয়ে আছে, যার ফলে দুজনের মাঝে ঢেউ খেলে যাচ্ছে একটা ভেজা নরম সুপ্ত অনুভূতির জোয়ার। অরু যা বলেছিল তাই হলো। কিছু দূর যেতেই মাঝ রাস্তায় ঝুম বর্ষণে আটকে পড়লে ওরা। নিজেদের দৃষ্টির হাত থেকে বাঁচাতে কোনো রকমে দৌড়ে গিয়ে একটা ইকো পার্কের মস্ত বড় গাছের নিচে ঠাঁই নিল দুজন। অরুর পরনে টকটকে লাল রাঙা চুড়িদার, যা এই মুহূর্তে ভিজে গিয়ে শরীরের সাথে চুপসে লেগে আছে। তাও গায়ের ওড়নাটা দিয়ে বৃষ্টি আড়াল করে দাঁড়িয়ে আছে অরু। কীর্তিক এগিয়ে এসে নিজ অরুর ওড়নার মধ্যেই ঠাঁই নিল। অরু এবার একটু ভালো করে কীর্তিকের মাথার ওপর ওড়নাটা ছড়িয়ে দিয়ে বলল, আপনাকে আজকাল বড্ড আপন মনে হয়। কীর্তিক ঘোর লাগা দৃষ্টিতে অরুর ভেজা মুখমণ্ডল পরোক্ষ করে বলল, আমি বরাবরই তোর আপন ছিলাম, তুই বুঝতে পারিসনি, সেটা তোর ব্যর্থতা। অরু আবার অবাক চোখে কীর্তিকের দিকে তাকায়, বোঝার চেষ্টা করে কীর্তিক আদতে কি বুঝিয়েছে। কীর্তিক অবশ্য বোঝানোর মতো পরিস্থিতিতে নেই। ওর চোখ আটকে আছে ওর কোমল ফিনফিনে রক্তরাঙা ঠোঁট জোড়ায়। মানুষ একবার কোনো কিছু পেয়ে গেলে সেটা বারবার পেতে চায়। কীর্তিকও তার ঊর্ধ্বে নয়, ও এই মুহূর্তে ওর ঠোঁটের দখলদারি পেতে চায়, ঠিক কাল রাতের মতো। পরম আবেশে ডুবে যেতে চায় অরুর ঠোঁটের ভাঁজ। শুধু চাই বললে ভুল হবে। অরুর কাছে গিয়ে সেটা নেওয়ার জন্য উদ্যতও হলো বটে, কিন্তু পরবর্তী পদক্ষেপ আজ করতে পেরে অরুর লজ্জা পেয়ে দূরত্ব পেছনে ঘুরে দাঁড়ায়। কিন্তু এতেও কীর্তিক পিছপা হলো না, বরং একটু একটু করে এগিয়ে গিয়ে পেছন থেকে অরুর লম্বা চুলগুলো
এক পাশে সরিয়ে মুখ ডুবিয়ে দিল ওর গলার খাঁজে। চোখ বন্ধ করে প্রিয় নরীর ভেজা শরীর থেকে শুষে নিতে লাগলো প্রতিটি বাড়িকেনা। কৃত্তিকের এতটা কাছে আসা, এতটা গভীর আলিঙ্গন খুব বেশিক্ষণ সহ করতে পারল না অষ্টাদশী অরু। লজ্জায় সংকুচিত হয়ে তড়িৎগতিতে ঘুরে মুখ লুকালো কৃত্তিকের বুকের মাঝখানে। অরু কাঁপছে, ওর শরীরে তীব্র কাঁপুনিতে কৃত্তিকের মাঝে হঠাৎ করে তৈরি হওয়া আদম সুপ্ত পুরুষালী চাহিদাগুলো মুহূর্তেই হারিয়ে গেল। ও আস্তে করে অরুর পিঠে হাত রেখে নরম সুরে বলল, ইটস ওকে বেবি। অরু এবার মাথা তুলে বলল, আপনি সত্যি আমার প্রেমে পড়েছেন? কবে পড়লেন বলুন না। কৃত্তিক অরুর গালে নিজের খড়খড়ে পুরুষালী হাত ছুঁয়ে বলল, এতগুলো বছর পর এই প্রশ্ন করছিস, কি উত্তর দেব আমি? কৃত্তিকের প্রত্যুত্তরে গভীরতা আঁচ করতে পেরে অরু আবারও দু হাতে শক্ত করে ওর গলা জড়িয়ে ধরল। আজ বোধহয় অরু প্রেমে পড়েছে, কোনরূপ মোহ কিংবা ক্ষণিকের ভালো লাগা নয়, বরং সত্যিকারের প্রেমে। দিনের দ্বীপ্রহর চলমান, অথচ বাইরে ঝুমবর্ষণ। তীব্র বর্ষণের চারিদিকে প্রকৃতি সন্ধ্যার রূপ ধারণ করেছে। বৃষ্টির ছাট আর দমকা হাওয়া বরাবর জানালার ভারী পাল্লা দুলে দুলে উঠছে। খানিক বাদে বাদে বৈদ্যুতিক ঝলকানি আর বাজ পড়ার প্রকাণ্ড আওয়াজে শরীরে লোমকূপ দাঁড়িয়ে যাওয়ার উপক্রম। তবু হাট করে রাখা খোলা জানালা গলিয়ে বাইরের অঝোর বাড়িধারার পানে ধ্যানমগ্ন হয়ে চেয়ে আছে অনু। অসময়ে বৃষ্টি নামার সাথে সাথে মনটাও কেমন বিষাদপূর্ণ হয়ে উঠেছে ওর। অযাচিত মনে বরংবার একই প্রশ্ন এসে উকি দিচ্ছে অরুর। ঠিক আছে তো, মনে মনে ভাবছে, মেয়েটাকে কেন যে একা রেখে আসতে গেলাম। কৃত্তিক ভাইয়া আদৌ ওর সাথে আছে নাকি ওকে রেখেই চলে গিয়েছে কে জানে। অনু যখন অরুকে নিয়ে হাজারো দুশ্চিন্তাগ্রস্ত, তখনই হাতে 2 কাপ গরম গরম দুধ চা নিয়ে ওর সামনে হাজির হয় প্রত্যয়। এটা প্রত্যয়েরই ফ্ল্যাট, তাই নিজ হাতে অনুর জন্য চায়ের বন্দোবস্ত করেছে সে। অনুর দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে প্রত্যয় শোধালো, হঠাৎ মনমরা হয়ে গেলে যে, কি ভাবছো? অনু হাঁটু মুড়ে বসে তাতে মাথা ঠেকিয়ে বলল, অরুর জন্য দুশ্চিন্তা হচ্ছে। এই বৃষ্টির মাঝে একা রেখে এলাম, কি জানি কি করছে। প্রত্যয় ভুরু কুচকে বলল, একা কোথায়, ভাই তো আছে। অনু ঠোঁট উল্টে বলল, কৃত্তিক ভাইয়ের মতো মানুষ কি আর অরুর জন্য বসে থাকবে? অনুর কথায় প্রত্যয় মনে মনে একটু হাসলো। অনু তো আর জানে না তার বোনের শরীরটা ব্যক্তিগত হলেও আত্মাটা স্বয়ং জান কৃত্তিকের। আপাতত এসব জানানো যাবে না, অরুর বারণ আছে। তাই প্রত্যেক কথা ঘুরানোর উদ্দেশ্যে অনুর মাথায় হাত বুলিয়ে বলল, তুমি সবার জন্য কত ভাবো, সবার প্রতি তোমার কত দায়িত্ববোধ। আচ্ছা, আমার কথা কখনো ভাবো না কেন? কে বললো আপনার কথা ভাবি না? ভাবি বলেই তো আমাকে এতগুলো মিথ্যা বলে বের হলাম, শুধু আপনাকে দেখব বলে। প্রত্যয় অনুর কথাতে আশ্বস্ত হয়ে বলল, তুমি শুধু আমার অনু, তোমার ওপর শুধু আমার দখলদারি। আমি ছাড়া অন্য কোনো পুরুষ তোমার জীবনে আসবে না, কোনো দিন না। অনু লজ্জামাখা হাসিতে রাঙা হয়ে বলল, আমি শুধু আপনার, আপনিই আমার প্রথম ভালোবাসা, অনাকাঙ্ক্ষিত প্রেম। আপনার অতীত আপনাকে কতটুকু দুঃখ দিয়েছে তা আমি জানি না, তবে আমি চেষ্টা করব তার দিয়ে চেয়ে দ্বিগুণ ভালোবাসায় আপনাকে মরিয়ে দিতে। একজন আরেকজনকে প্রতিশ্রুতি দিতে দিতে কখন যে ওরা এতটা কাছাকাছি চলে এসেছে টের পায়নি কেউ। ব্যবধান মাত্র কয়েক সেন্টিমিটার মাত্র। প্রত্যয় হয়তো বা আজকেও বেসামাল হয়ে পড়েছে, হৃদয়টা নিয়ন্ত্রণে নেই ওর। অজ্ঞাতই ঠোঁট দুটো এগিয়ে দিয়ে অনুর ঠোঁটের পানে তৎক্ষণাৎ ওর ঠোঁটে আঙ্গুল ছোঁয়ালো অনু, যা সূচক মাথা নাড়িয়ে বলল, এখন নয়, বিয়ের পর। এটা অন্যায়।
প্রত্যয় নিজের হুঁশে নেই ও অনুর হাত সরিয়ে দিয়ে এগিয়ে আস্তে আস্তে বলল, একটু আধটু অন্যায় করলে কিছু হবে না ডিয়ার। প্রত্যয়ের এমন বেসামাল রূপ দেখে উপায়ন্তর না পেয়ে একটা নেওয়ার চশমা খুলে নিজের চোখে লাগিয়ে নিল অনু। এবার প্রত্যয়ের চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এসেছে। ফলস্বরূপ না চাইতেও মাঝপথে থেমে যেতে হলো। চশমাটাকে ঘুরিয়ে ফিরিয়ে অনু শোধালো, দেখুন তো আমাকে কেমন লাগছে বাবা? কি পাওয়ার! প্রত্যয়ী ভুরু কুচকিত করে বলল, এটা কিন্তু মোটেও ঠিক হলো না অনু। কি ঠিক হলো না? চশমা ছাড়া কি আপনি পুরোপুরি কানা? দেখুন তো এখানে কয়টা আঙুল? আঙুল উঁচিয়ে শোধালো অনু। প্রত্যয় দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি এতটাও কম দেখি না অনু, 2টা আঙুল। অনু চমকে উঠে বলল, সর্বনাশ, কি বলছেন? এখনো তো 3টা আঙুল। প্রত্যয় এবার নিজের দুর্বলতা এড়াতে একটু গলা খাঁকড়ে দিয়ে বলল, আমি তো মস্করা করে বলেছি যাতে তুমি ইন্টারেস্ট হও। অনু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, বুঝলাম। পরক্ষণই বুদ্ধিদীপ্তদের মতো চোখ বরাবর করে বলল, আরে আপনি কানা হলেও তো সমস্যা নেই, আমি তো আছি, আমি আপনাকে ঠিক সামলে নেব। নিজের শরীরটাকে বিছানায় এলিয়ে দিয়ে প্রত্যয় শোধালো, তুমি সারা জীবন থাকবে আমার সাথে? অনু এদিক ওদিক মাথা নাড়িয়ে বলল, আপাতত বাসায় যাব, মাকে মিথ্যা বলে বেরিয়েছি, সেটা মা ঘুণাক্ষরেও জানতে পারলে খুব খারাপ হয়ে যাবে। প্রত্যয় এবার অনুকে নিজের পাশে বসিয়ে শোধালো, আচ্ছা সত্যি করে বলো তো, তোমার 2 বোন তোমার মাকে এত ভয় পাও কেন? অনু এবার ভাবুক হয়ে পড়ল, একটু ভেবেচিন্তে উত্তর দিল, কারণ মা অনেক বিচক্ষণ আর কঠিন প্রকৃতির মানুষ। মায়ের মতে মিথ্যা বলা, সত্যি লুকোনোর মতো জঘন্য অপরাধ আর কিছু নেই। এছাড়া মায়ের খুব বেশি আহ্লাদি ভাব ও পছন্দ নয়, বুঝতেই তো পারেন, বিজনেস ওমেন। ওই জন্যই তো আমি আর অরু ছোটবেলা থেকেই ম্যাচিউর। অরু যা একটু ছেলে মানুষই করে, কিন্তু আমার দ্বারা সেসব কোনো কালই হয়নি। জানেন, মাঝে মাঝে আফসোস হয় আমার, ছোটবেলার দিনগুলো ফিরে পেতে ইচ্ছে করে। এটা ওটা বায়না ধরতে মন চায়, কিন্তু আফসোস এখন আর কে মেটাবে আমার আবদার? অনুর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওকে টান মেরে নিজের বুকের ওপর ফেলে দিল প্রত্যয়। আকস্মাৎ ঘটনায় তাল সামলাতে না পেরে অনু মাথা এগিয়ে ঠেকলো প্রত্যয়ের বুকে। প্রত্যয় অনুর মাথায় আলতো হাত বুলিয়ে বলল, আমি মেটাবো সব আহ্লাদ, একবার করেই দেখো। হুট করে এমন কাছাকাছি আসাতে অনু একটু ভরকে গেল। ও তাড়াহুড়ো করে প্রত্যয়ের বুকের ওপর থেকে মাথা তুলে নিয়ে প্রত্যয় ওকে পুনরায় নিজের কাছে মিশিয়ে বলে, মাত্র 5 মিনিট, তারপর ছেড়ে দিচ্ছি, প্রমিস, এর বাইরে কিছু করব না। প্রত্যয়ের কথায় আশ্বস্ত হয়ে অনু এবার শরীরের সবটুকু ভার ওর উপর ছেড়ে দিয়ে চোখ মুখ বন্ধ করে নিল পরম আবেশে।